নমস্কার বন্ধুরা, মোহন বেঙ্গলি টেলসে আপনাদের স্বাগত জানাই। মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন নিষ্কৃতি। কাহিনী শক্তিপদ রাজগুরু। শুরু হচ্ছে আজকের গল্প নিষ্কৃতি। সতীশ এবার সত্যিকার বিপদেই পড়েছে। চিত্তরঞ্জনের ওদিকে সীতারামপুরে একটা ফ্যাক্টরিতে কাজ করে। ছাপোষা মানুষ, কোম্পানির মাপা কোয়ার্টার, দুখানা ছোট্ট শুয়োরের খুপড়ির মতো ঘর, সামনে এক চিলতে বারান্দা, ওদিকে 8 ফুট বাই 5 ফুট একটু রান্নাঘর। দুজনের ঘুরবার ফিরবার জায়গা নেই। একটু উঠান, তাও পাঁচিল ঘেরা। তখন সতীশ আর বাসন্তী চাকরি পাবার পর সবে বিয়ে করেছে সতীশ। বাসন্তী গ্রামের মেয়ে, অজপাড়া গাঁয়ে তার বাপের বাড়ি। বাবার অবস্থাও তেমন নয়, মাটির ঘর। তাই পিচ রাস্তা, এই কোয়ার্টার, বাজারপত্র দেখে বাসন্তী খুশি হয়েছিল। ও মা, কি সুন্দর বাসা! আর এ তো জমজমাট শহর গো, সব কিছুই মেলে। এই বাসাটাই তখন দুজনের পক্ষে ছিল অনেক বড়। ক্রমশ তাদের সংসারে এসেছে 2 ছেলে, কার্তিক, বসন্ত আর এক মেয়ে। বাসন্তী তার নাম রেখেছিল সরস্বতী। বেশ মিল রেখেই নাম রেখেছিল সে। সতীশের মনে সেই দিনগুলোর কথা এখনো ভেসে ওঠে। দুজনে ছুটির দিনে পিকনিকে যেত, কখনো অজয়ের ধারে, কখনো কল্যাণেশ্বরীর মন্দিরের পাহাড় বনে। দেশের বাড়িতে সতীশের সামান্য জমি ছিল। 2 ভাই আর মা থাকে সেখানে। সতীশের মা কামিনী দেবী স্বামী মারা যাবার পর বহু কষ্টে দেশের মাটি আঁকড়ে পড়েছিল। জ্ঞাতি ভাই ভায়াদের লোভী থাবার আক্রমণ থেকে তেজদৃপ্ত মেয়েটি তার ছেলে মেয়েদের জন্য মুখের গ্রাস ছিনিয়ে এনে তার সন্তানদের খাইয়ে পড়িয়েছিল। গ্রামের স্কুলে পড়িয়ে তাদের পাশ করিয়েছিল। তবু সতীশ একটা চাকরি পেতে সংসারের কিছুটা সুরাহা হয়। সতীশ এখানে মেশে থাকত, প্রতি শনিবার ছুটত দেশের বাড়িতে। সংসারে টাকাও দিত মায়ের হাতে। রমেশ পাশ করেছে, তখন দুর্গাপুরের এক কারখানা গড়ে উঠেছে। শালবন কেটে তৈরি হয়েছে এক বিরাট শহর, কলকারখানা। রমেশ যাতায়াত করে চাকরি পেয়ে গেল সেখানে। দেবেশ তখন গ্রামের স্কুলে পড়ছে। কামিনী ঠাকুরুন সেদিন খুশি হয়। গ্রামের অনেকেই বলে, অনেক কষ্ট করেছ ঠাকুরুন, এবার ছেলেরা যোগ্য হয়েছে, মেয়ের বিয়ে দিয়েছ। কামিনী বলে, আমার সতীশই সব করেছে ভুলু ঠাকুরপো। ভোলানাথ বলে, তা সত্যি, সতীশের মতো ছেলে হয় না। এই বয়স তোমার পাশে দাঁড়িয়ে সংসারের জন্য লড়ছে, ভাইদের মানুষ করেছে, বোনেদের বিয়ে দিয়েছে। সতীশও জানে কি লড়াই করতে হয়েছে তাকে। পড়াশোনায় সতীশ খুব ভালো ছিল, স্কুলের ফার্স্ট বয়। হেডমাস্টার বলতেন, তুই ডাক্তারি পড়বি সতীশ, নিদেন ইঞ্জিনিয়ারিং। সতীশও স্বপ্ন দেখত পড়াশোনা করে নামডাক করবে সে, কিন্তু তা হয়নি। কলেজে পড়বার সময় বাবা মারা যায়। সারা সংসারের বোঝা এসে চাপে তার ঘাড়ে। দিন গুজরান করবার মতো সঞ্চয় কিছুই নেই। বিধবা মা, 2টি নাবালক ভাই বোন। থাকার মধ্যে গ্রামের বাড়িতে একটা মাটির ঘর আর সামান্য কিছু ধেনো জমি। বর্ষা হলে
ধান কিছু হয়, নইলে হয় না। রুক্ষ টাঁড় মাটি শূন্য পড়ে থাকে। তাই সতীশ হন্যে হয়ে বের হয় চাকরির খোঁজে। কলিয়ারিতে কাজ পায়। দিনভর পাতালপুরীর অন্ধকারে ঘামে কলিয়ারির কালো কস ধরা জলে ভিজে প্রাণ হাতে নিয়ে কাজ করে। টাকা চাই তার। মা ভাই বোনেদের মুখে অন্ন দিতে হবে। সেদিন ওর চোখের সামনে কলিয়ারির অতলে বিরাট কয়লার চাঙড় খসে পড়ে। 2-3 জন মাল কাটা চাপা পড়ে যায়। ধুলো, আর্তনাদ, রক্ত। সতীশ কোনো রকমে প্রাণে বাঁচে। খবরটা মাকে জানায়নি সতীশ। চেষ্টা করে অন্যত্র চাকরির। তারপর বাংলার সীমান্তে এই কারখানায় চাকরি পেয়ে যায়। কামিনী দেবী ছেলের কল্যাণে গ্রামে সত্যনারায়ণ পুজো দেয়। ছোট ভাই দেবেশও চাকরি পায় দুর্গাপুরে। সতীশ ততদিনে বিয়ে থা করেছে, আর বোনেদের বিয়েও দিয়েছে। অবশ্য তার জন্য সতীশকে বহু ঋণ করতে হয়েছিল। বেসামাল অবস্থা, মাইনের বেশিটাই ঋণে শোধে চলে যায়। তাই বিয়ে করেছিল, নগদ টাকাও পেয়েছিল কিছু, সেটাও চলে যায় ঋণ শোধ করতে। রমেশ এই সময় চাকরি পায়, কিন্তু বাসন্তী জেনেছিল তার বাবার দেওয়া টাকা সংসারের পিছনেই দিয়েছে সতীশ। বাসন্তী সেদিন বলে, কত আর গুঁজবে এই সংসারে? সবাই তো নিজের পায়ে দাঁড়িয়েছে, আর কেন? এবার আমার কথা ভাবতে হবে তো। বাসন্তী মা হতে চলেছে। কামিনী আজ খুব খুশি। বহু কষ্টে সে এতদিন ধরে লড়াই করেছে তার সন্তানদের মানুষ করতে। নিজে না খেয়ে ছেলেদের খাইয়েছে। নিজে ওর বাড়িতে উনুনের তাতে বসে খোলা খোলা মুড়ি ভেজে কিছু মুড়ি এনে ছেলেদের খাইয়েছে। স্কুলের মাইনে জুগিয়েছে। হাত ছেলেরা রোজগার করছে, তার বংশধর আসছে ঘরে। সতীশের ছেলে। এই সময় সতীশ মাকে বলে, ওকে ভাবছি বাসায় নিয়ে যাব মা। অজপাড়া গাঁয়ে ডাক্তার নেই, ওখানে হাসপাতালেই বাচ্চা হবে। কামিনী ঠাকরুন বুঝতে পারল ব্যাপারটা। বড় বৌমাই কানে মন্তর দিয়েছে। বাধা দিলেও শুনবে না। তবু বলে কামিনী, এখানে তো তোমরাও জন্মেছ, দাইমা তো আছে। হাসে সতীশ, না মা, তাছাড়া কোম্পানি তো খরচ দেবে। কামিনীর সংসার থেকে সরে গেল সতীশ। অবশ্য কামিনীর বলার কিছুই নেই। আর সংসারের রূপ বদলেছে, ছেলেরা রোজগেরে হয়েছে। সতীশ তো এতদিন সরে যায়নি। এদের সব দাবি মিটিয়ে সংসারকে একটা জায়গায় তুলে এনে সরে গেছে। রমেশের বিয়েও দিয়েছে। রমেশের বউ মালতী এসেছে মধ্যবিত্ত সংসার থেকে। তার বাবা দুর্গাপুরে কাজ করে। শহরের পরিবেশে মানুষ মালতী। বড় যাকে চলে যেতে দেখে কিছুদিন গ্রামের বাড়িতেই রয়েছে মালতী। রমেশ ছুটি ছাটায় আসে দুর্গাপুর থেকে। সেখানে শ্বশুরের বাসায় গেলে শুনে শাশুড়ির বচন, মালুকে কি ওই অজপাড়া গাঁয়ে ফেলে রাখবে বাবা? কোয়ার্টার পাবে, এখানেই আনো, গ্রামে ওর কষ্ট হচ্ছে। তারপরই শোনায় শাশুড়ি ঠাকরুন, তখন তো বলেছিলে বিয়ের আগে দুর্গাপুরেই রাখবে মালুকে, একমাত্র মেয়ে, কাছে থাকবে বলেই তো তোমাকে বিয়ে দিয়েছিলাম। এদিকে গ্রামে এলেও মালতীর নালিশ চলে রাত ভোর। মা বড্ড বকেন, গ্রামের পুকুরে স্নান করে সর্দি হচ্ছে, কি বাজে খাওয়া দাওয়া এখানে। কামিনী অবশ্য একটু সাবেকি ধরনের, সেকেলে মানুষ। বইয়ের মাথায় ঘোমটা না থাকা অশালীন। গ্রামে কারো বাড়িতে আড্ডা দিতে গেলে বলে, দিনরাত ঘুরে বেড়ানো কি বাছা,
ঘর সংসারের কাজ তো আছে, ঝাঁটপাট দাও ঘরগুলো। মালতী চুপ করে থাকে। এই পরিবেশ তার ক্রমশ অসহ্য হয়ে উঠেছে। আরও অসহ্য ঠেকে যখন বড়জা তার ছেলেকে বাসা থেকে নিয়ে আসে এখানে 2-4 দিনের জন্য। শহুরে মেজা ছিমছাম পোশাক পরে বড় বউ বাসন্তী মালতীকে হুকুম করে, বাচ্চার জামা প্যান্টগুলো কেচে দে না, আমার শাড়িটাও। ছোট ভাই দেবেশের বিয়েতে বাড়ি আসার পরই 2 জায়ের ঠান্ডা লড়াই যেন তুঙ্গে ওঠে। কামিনীরও সেটা নজর এড়ায় না, কিন্তু চুপচাপ থাকে। বিয়ের পর বাসন্তী সতীশরা চিত্তরঞ্জনে চলে যেতেই এবার মালতী বলে, আমি দুর্গাপুরে বাবার কাছে যাব, অনেকদিন যাইনি। রমেশ বলে, মায়ের কাছে কে থাকবে, মায়ের বয়স হয়েছে, চোখেও ছানি পড়েছে। মালতী বলে, একা সব দায় কি আমার? বড়দিও তো কিছুদিন থাকতে পারে, তাছাড়া ছোট বউ থাকবে মায়ের কাছে। আমি দুর্গাপুরেই যাব। বাসা না করো, আমার বাবার মেয়েকে 4 ভাত দেবার সাধ্য আছে, তুমি না পারলেও। কামিনী দেখেছে 5 ফুলে সাজানো সংসারের ডালির ফুলগুলো এবার বিবর্ণ হয়ে ঝরে পড়ছে। তার সাথ ছিল বউ, নাতি পুতিরা সব থাকবে এখানে। ছেলেরা বাইরে থেকে 2 পয়সা রোজগার করে পাঠাবে। কামিনী ঠাকরুন এখানে আরও ধানি জমি পুকুর কিনবে, বাড়িটা পাকা করবে। 5 গায়ের লোক বলবে, হ্যাঁ, কামিনী ঠাকুরনের সংসার হে, সব উতলে উঠছে। সাবেকি চিন্তার মানুষ সে, মাটির সঙ্গে বাঁধা তার জীবন। এ বাড়ির বউ হয়ে এসেছিল। সেদিনের কথা আজও ভোলেনি কামিনী। তার শাশুড়ি, স্বামীর ভিটে, এই তার কাছে স্বর্গ। সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ ছেড়ে গলবস্ত্র হয়ে প্রণাম করে সংসারের কল্যাণ কামনা করে কামিনী। পৌষের তারাজলা হিম রাতে কামিনী আজও শীতে কাঁপতে কাঁপতে পৌষ লক্ষ্মীর পুজো করে। সংসারে লক্ষ্মীর আগমন হোক, নাতি পুতি বউ ছেলেরা সুখী হোক ঠাকুর। জমি জায়গার হিসাব কামিনীর মুখস্থ। ছেলেরা সব বাইরে, ছোট বৌমাকে নিয়ে বুড়ি রয়েছে গ্রামে। ভাগচাষিরা জানে ঠাকরুনকে ফাঁকি দেওয়া মুশকিল, গলা তুলে ঝাঁঝাই জুড়বে বুড়ি। মরা খেকো দল, গরিব অনাথা বামনিকে ফাঁকি দিলে নির্বংশ হবি, পেটের ভাত ঠকালে তোদেরও ভাত জুটবে না, ইত্যাদি। সেই ভয়েই বোধহয় বুড়িকে তারা ঘাঁটায় না। হঠাৎ বুড়ি কামিনী ঠাকুরুনের সেই তেজ মিইয়ে যায়। এই মার ভগবানের মারের চেয়েও কঠিন। দেশে দেশে সাড়া পড়েছে, জমিতে বরগাদার বসেছে। লাঙল যার জমিতে তারও মালিকানা আসবে। গ্রামে গ্রামে ক্যাম্প বসেছে। এতদিনের মুখ বুজে থাকা মানুষগুলো আজ নিজেদের দাবি জানাতে সোচ্চার হয়ে উঠেছে। যেসব জমিতে ভাগিদার হিসেবে চাষ করছিল তাদের নামও বরগাদারে লেখা হচ্ছে। কামিনী ঠাকুরুনের জমি অন্ত প্রাণ। তার শ্বশুরের মাটি, স্বামীর জমি, এখন ছিল তার। এই জমির ধানেই তার অন্ন জোটে। সেদিন নিঃস্ব অবস্থায় স্বামীকে হারিয়েছিল। এই জমিগুলোই উপবাসী পরিবারের মুখে অন্ন জুগিয়েছিল মায়ের মতো। আজ তারাও চলে যাচ্ছে। বুড়ি হাহাকার করে ওঠে, এ কি নিয়ম বাছা? ও কানুঙ্গ মশাই, আবার 7 পুরুষের মাটি এক কথায় চলে যাবে। কানুঙ্গ বলে, আমি কি করব মা, দেশের আইন, এখন দিন বদলেছে। ভুলু চাটুর্যে বলে, বৌঠান, করার কিছুই নাই। পায়ে পায়ে ব্যর্থ হতাশ কামিনী সরে আসে। শোনা যায়
গ্রামের পথে উত্তেজিত মানুষের মিছিল। রোদে তেতে পুড়ে তারা ঘরমাক্ত হয়ে শূন্যে হাত তুলে চিৎকার করে, বর্গাদার বসাতে হবে, জমির মালিক হব আমরাও। কামিনী ঠাকরুন ছানি পড়া চোখে আচ্ছা দেখে তার ভাগিদার গোবলা, নড়ু, পিতুরাও রয়েছে। আগেকার শান্ত নিরীহ মানুষগুলো রাতারাতি বদলে গেছে। আজ এতদিনের চেনা ঠাকরুনকেও চেনে না তারা। গ্রামে সবুজ প্রান্তর, গাছগাছালি, দিগন্ত প্রবাসী ধানের ক্ষেত সব কেমন ঝাপসা হয়ে যায় তার চোখের সামনে। কেমন যেন মাথাটা ঘুরে ওঠে। ঘোলাটে ছানি পড়া চোখের সামনে অন্ধকার নেমে আসে। ও ও খুড়িমা, খুড়িমা! ধরে ফেলে তাকে দত্তদের মেজ বউ। ঘাটে জল আনতে যাচ্ছিল সে। ধরে বাড়িতে আনে। ছোট বউ একা ঘরে, সে তো বিপদে পড়ে। ভুলু চাটুর্যের ছেলে সাইকেল নিয়ে দৌড়লো বন পার হয়ে গদাইপুরে আশু ডাক্তারকে ডেকে আনতে। গ্রামে কোনো ডাক্তার বদ্যি নেই। কদিন পরেই রমেশ, দেবেশ আসে, সতীশও। কামিনী ঠাকরুন কদিনে একেবারে বদলে গেছে, শরীর ভেঙে পড়েছে। ভুলু কাকা, অনন্ত জ্যাঠা বলে, সতীশ, বুঝলে না, এই মাকে কদিন বাসায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে ডাক্তার বদ্যি নাই। সতীশের সংসার এখন বেড়েছে। 2 ছেলে, মেয়েরও বিয়ের কথা হচ্ছে। বড় ছেলেটাও কলেজে পড়ে। সামনে পরীক্ষা। বাসন্তীরও শরীর ভালো নেই। রমেশের স্ত্রীর মালতীর 2টি বাচ্চা হয়েছে, আবার হবে। বাসায় মাকে নিয়ে গেলে সেবা করবে কে? তারও শিফটিং ডিউটি। ছোট ছেলে দেবেশ, সেদিকে কিছুটা ঝাড়া হাত পা, রোজগারও ভালোই করে। তাছাড়া মায়ের কাছে সেই বেশি দিন ছিল দাদাদের তুলনায়। মাকে এভাবে ফেলে রাখতে পারবে না সে গ্রামে। তারও কোয়ার্টার আছে, আর সাইড বিজনেসের টাকায় দুর্গাপুরে জায়গাও কিনেছে, বাড়ি শুরু করেছে। দেবেশ বলে, তাহলে মাকে আমি নিয়ে যাচ্ছি দুর্গাপুরে। কামিনী চমকে ওঠে, সে কি রে? এ বাড়িতে তালা দিয়ে দুর্গাপুর যাব সবাই? শ্বশুরের ভিটেতে বাস্তু দেবতার উদ্দেশ্যে সাঁজবাতিও জ্বলবে না? না বাপু। সতীশ বলে, বাড়ি তো ভুলু কাকারা দেখবে, কাকিমাই সন্ধ্যা প্রদীপ জ্বালবে। কাকিমা মনে মনে স্বপ্ন দেখে, ওরা গেলে ওদের ডোবা পুকুরে তারাই মাছ চাষ করবে, বাগানের ফল ফলারি তারাই খাবে, একটা ঘর খুলিয়ে সেটারও দখল নেবে। তাই কাকিমা পরম আত্মীয়তার সুরে বলে, ওসব আমি করব বাবা, মা যাক না কিছুদিন, এখানে থাকলে চিকিৎসা হবে না। কামিনী ঠাকুরনের চোখে জল নামে। মনে পড়ে এই বাড়িতে তার হারানো দিনগুলির কথা, শ্বশুরের কথা, স্বামীর শেষ দিনের কথা। স্বামী বলেছিল, এ মাটি তোমাকে সব দেবে বড় বউ, এ মাটি তোমাকে সব দেবে। আজ এই মাটি ছেড়ে যেতে হবে তাকে। জীর্ণ শরীর, চোখের দৃষ্টিও নেই, ছানি পড়েছে। ছোট বৌমা লক্ষ্মীও গ্রামে থাকতে রাজি নয়। সেও বলে, চলুন না মা, আপনার ছেলে যখন বলছে দুর্গাপুরেই চলুন। এ মাটি, গ্রাম সীমা সবুজ গাছগাছালি, মুখুজ্জে পুকুরের তালবন, ছায়া ঘন ষষ্ঠীতলা, সেখানে কামিনী ঠাকুরুন তার ছেলেদের জন্য পুজো দিত। সেই চেনা সুখ দুঃখের সঙ্গী ভুলু ঠাকুরপো, নিবারণ চাষি, বেনে বউ, সবাইকে ছেড়ে চলে যেতে হবে ঠাকুরুনকে।
ছানি পড়া চোখে জল নামে। আর কি ফিরে আসবে কোনোদিন এখানে? সব তার হারিয়ে গেল। কত সাধ ছিল তার, বারবারন্ত সংসার হবে, নাতিপুতিদের নিয়ে গ্রামে থাকবে, ধানের মড়াই হবে, গোয়াল ভর্তি গরু। সব শূন্য হয়ে গেল। আজ যেন মস্ত অপরাধী ভাবে কামিনী ঠাকুরুন নিজেকে। স্বামীকে কথা দিয়েছিল এ মাটিতে থাকবে, কিন্তু দরজায় তালা দিচ্ছে দেবেশ। বাড়ি শূন্য হয়ে গেল। পড়ে রইল বাস্তু দেবতা, স্বামীর ছবিটাও। তাকেও ফেলে চলে যাচ্ছে কামিনী ঠাকুরুন। এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছিল সে। ছোট্ট একটা মেয়ে, তার স্বামীও তখন তরুণ। মাঙ্গলিক ঢোল বাজছে, গ্রামের মেয়েরা ভিড় করে এসে নতুন বউকে বরণ করা দেখছে। মা, ও মা, মা শুনছেন? কানেও শোনে না, চোখেও দেখে না, এমন মানুষ নিয়ে হাড় মাস ভাজা ভাজা হয়ে গেল রে বাবা। ও খুশি, দেখ না, আমার হয়েছে জ্বালা, আর কেউ দেখবে না। ছোট বউ লক্ষ্মী চড়ার স্বরে বচন ঝেড়ে চলেছে। খুশি ওদিকে পড়ছিল, আধুনিক আসে, কলেজে পড়ে। কোনো বান্ধবীর সঙ্গে গল্প হচ্ছিল পড়ার নামে। ওদিকে ময়লা থান পড়া, চোখ দাঁতহীন পুঁটুলির মতো বসে থাকা বুড়িটার উদ্দেশ্যে বলে মাকে, মাকে আমি কি করব? তোমার শাশুড়ি তুমি দেখো, সবাই তো কাঁধে ফেলে দিয়ে চলে গেছে। লক্ষ্মী কয়েক বছরের ছবিটা ঠাকুরুনের সামনে বদলে গেছে। ভাতের থালাটা নামিয়ে দিয়ে বলে, নাও খাও, খেয়ে উদ্ধার করো, কাল থেকে যাও মেজ বাড়ির ওখানে। কয়েক বৎসরেই ছবিটা বদলে গেছে কামিনী ঠাকুরুনের সামনে। শরীর ভেঙে পড়েছে, এর মধ্যে পড়ে গিয়ে কোমরে চোট লেগে আর ঠিক মতো হাঁটতেও পারে না। চোখ অপারেশন করিয়েছিল হাসপাতালের ফ্রি বেড থেকে। চোখের দৃষ্টি তেমন ফেরেনি, কানেও তেমন ঠিক শুনতে পায় না। অবশ্য খানিকটা বাঁচোয়া, না হলে ছেলের বউরা 6 মাসের পালায় যেসব ভাষা ব্যবহার করে তা শুনলে ভাত আর রুচত না। জীর্ণ ভেঙে পড়া দেহটার তবু খিদের তেষ্টা আছে, তাই হাতড়ে হাতড়ে ভাতের থালা, ডালের বাটিটা এগিয়ে নিয়ে দাঁতবিহীন মুখে গ্রাস তুলতে থাকে। তার চোখের নজর গেছে, তাই বাইরের জিনিস না দেখলেও মনের দৃষ্টি দিয়ে অতীতকেই দেখে। সেই বাতায়নেই বেঁচে আছে সে। বিড়বিড়ি করে, সেবার গায়ে নবুগোসাইয়ের ছেলের বউ ভাতে শুক্তো রেঁধেছিল পুরুনের নবু ঠাকুরুন। হ্যাঁ, 1 নম্বর শুক্তো। আর কি বাদ্যি বাজনা করেছিল নবু গোসাই। 20 ভরির গয়না গিয়েছিল, ফুল, সীতেহার, কঙ্কন। তবে হুলু চাটুর্যের বেয়াই দান সামগ্রী দিয়েছিল বটে। রানীগঞ্জের গামলা, খাগড়াই বগি, খরপোশ দেওয়া গেলাস। তারপরই বুড়ি ধুঁয়ো ধরে, কি মজা রান্না গো, তেল ঝাল কি দিতে জানো না? খেতে পারি না। আমাকে বাবু তোমরা ওই নারায়ণপুরেই দিয়ে এসো। ভুলু ঠাকুরপো, আমার চাষিরাই দেখবে আমাকে। হাড় কখানা সেই শ্বশুর স্বামীর ভিটেতেই রাখবো, এসব মুখে রোচি না। লক্ষ্মী মুখ ঝামটা দেয়। তা কেন রুজবে? কাল থেকে মেজবাবুর ওখানে যাও, হালুয়া পোলাও খাবে, আমি পারবো না। পুঁটুলির মতো দেহটাকে রিকশায় তুলে পাচার করতে হয় দূরে বিজনে মেজদার বাড়িতে।
তখন মেজ বৌদির হাত পা নেড়ে লেকচার শুরু হয়েছে। আগাম গাওনা শোনায় মালতী তার স্বামীকে। আজ তার সংসার বেড়েছে, ছেলেরা বড় হয়েছে, বড় ছেলে চাকরি করে, ছোট ছেলে কোন স্কুলের মাস্টার, বড় ছেলে ইদানিং প্রেম করছে পাড়ারই একটি মেয়ের সঙ্গে। মেয়েটি কোনো কারখানার অফিসে কাজ করে। সুতরাং মেজ বউয়েরও অমত নেই রোজগেরে বউয়ে। ছেলেদের পয়সা সেই নেয়, তাই টাকার গরম তারও এখন মেজাজ গরম। বলে সে রমেশকে, ওসব ঝামেলা আর নেব না, তোমার মা, তুমিই বোঝোগে। আর একজন তো আছে তোমার বড়দা, তাকে বলো মায়ের ব্যবস্থা করুক, আমি পারবো না। গুপির বিয়ে থা দিতে হবে, সব ঠিক। মেজ বউয়ের আগাম নজর গুপির হবু বউয়ের রোজগারের দিকে। রমেশ বলে, বামুন হয়ে সৎগোপের মেয়ের সঙ্গে বিয়ে দেবে? মা আছে। মেজ বউ বোকা স্বামীকে নিয়ে আর পারে না। বলে সে, কত মাইনে পায় জানো? ৩,০০০। আজকাল টাকার কাছে জাতপাতের দাম কি? তোমার মাকে তাই আর আনব না। যজ্ঞপুত্র গোপীনাথও বলে, বাবা, তোমার মায়ের ভার আর কেউ নেয় না, আমরা নেব না। বলো তো, বুড়িকে তালগোল পাকিয়ে নারায়ণপুরে নিয়ে গিয়ে ফেলে রেখে আসি, মরুককে। এমন সময় রিকশা এসে থামে। ভর দুপুরের রোদে বুড়ি হাঁপাচ্ছে। ও জানে না ওর জন্য এমনি অভ্যর্থনা অপেক্ষা করছিল, অবশ্য কানেও শোনে না। মেজ বউ মুখ গোঁচ করে বলে, এলেন সেবা নিতে। রমেশ তবু এগিয়ে যায়। এসো মা। বুড়িকে ধরে নিয়ে আসে। হেডমুন্ডি হয়ে সেদিনের মাতৃস্বরূপিণী কামিনী ঠাকরুন এসে বসল বারান্দার ওই দিকে। ঢাকা বারান্দায় তাকে থাকতে হয়, ভেতরের বাড়িতে তার ঠাঁই হয় না। সেখানে ছেলেদের ঘর, মেজ বউয়ের ঘর, খাট পালঙ্গ পাতা, ধপধপে বিছানা। বুড়ির জন্য বাইরের তক্তপোষে ছেঁড়া তুলো বের করা লেপ পাতা, পাতলা পুরনো লেপ। হাড়ে ব্যথা লাগে, বৃষ্টি হলে ঝাঁট লাগে, রোদেরও তাপও। কামিনী ঠাকরুন যেন আজ ওদের বোঝা, প্রাণটা বের হয় না। এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায় ভাগের মা হয়ে। মেজ বউ ফুঁসছে, আর মৌকাও মিলে যায়। মাঝে মাঝে সতীশ, বাসন্তী আসে মাকে দেখতে, আগেও এসেছে। সতীশ মাকে যেখানেই থাকুক কিছু টাকা পাঠায়। তার বাসায় জায়গা নেই, বড় ছেলেও বেকার, পাশ করে বসে আছে। ছোট ছেলেটাও পাশ করে চাকরি খুঁজছে। সতীশবাবুও রিটায়ার করেছে। আয় পায় নাই, কষ্টের সংসার। মাকে নিয়ে যেতে মন চায়, কিন্তু পারে না। হঠাৎ সতীশের দিন বদলেছে। 2 ছেলে চাকরি হয়ে গেছে, বড় ছেলে পাশের খালি কোয়ার্টারটা পেয়েছে। তাই মাকে প্রণাম করতে এসেছে সতীশ। বৃষ্টি নেমেছে। মেজবাবুর ঘরের বারান্দায় রয়েছে কামিনী বুড়ি। রাত্রে ওরা সবাই ঘরে খিল দিয়ে ঘুমোচ্ছে। ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ঝাপটায় ভিজছে বুড়ি, সর্বাঙ্গ ভিজে যায়। ডেকেও সাড়া পায় না ছেলে নাতি বৌমার। সকালে ভিজে বিছানায় বসে কাঁপছে। আর মেজ বউ বকে চলেছে শাশুড়িকে, লেপটা ভিজে গেল দেখেন না চোখে? চোখ গেছে, গতর গেছে, আর কেন? হঠাৎ সতীশ এসেছে। বাসন্তীও দেখছে মায়ের অবস্থা। সতীশ বলে, এ কি অবস্থা মায়ের? মেজ বউ এবার বলে, এত যদি দরদ নিয়ে যান না, দেখবার বেলায় নেই। সতীশ বলে, তাই যাব, নিয়েই যাব মাকে এবার।
মেজবউ যেন নিশ্চিন্ত হয়। দেবেশ এসেছে, লক্ষ্মীও, তারাও নিশ্চিন্ত হয়। বাসন্তী বলে, পৌষ মাসে 10 দিন বাকি, তারপর ওকে নিয়ে যাব মেজবউ, তোদের বোঝা হয়ে থাকবে না। সতীশরা ফিরেছে বাসায়। বাসন্তী বলে, বড় খোকা, ছোটন পাশের ঘরটায় থাকবে, মাকে এই ঘরেই রাখবো, খাট বিছানা থাকুক, কি কষ্টে যে আছে। সতীশ তবু ভাবনায় পড়ে, মাকে দেখবে তো? বাসন্তী বলে, হ্যাঁ গো, এত কষ্টে মা কোনোদিন থাকেনি। কাল মাস পড়ছে, 3 তারিখে চলো মাকে নিয়ে আসি। এইটুকু থেকে ওর কাছে এসেছিলাম, এতদিন পারিনি, এবার ঠাকুর দিন দিয়েছেন, একটু সেবা করব না? আর কটা দিনই বা বাঁচবে। নিবুর মাকে বলেছি ওর কাছে থাকবে, 100 টাকা বেশিই দেব। বড় খোকা ছোটনও বলে, তাই আনো ঠাকমাকে। কামিনীও স্বপ্ন দেখছে, আবার ফিরে যাবে সে গ্রামের সবুজে, সেই ছায়া ঘেরা মাঠ, দত্তপুকুরে স্নান করবে, সবুজ ধানে আসবে সোনার রং। কোথায় দূরে দোয়েলে শীষ শোনা যায়, বাতাসে পাকা ধানের সুবাস। ওই সোনা মাঠের মাঠে কোথায় যেন ছুটে চলেছে সে, আকাশে জাফরানি রঙের মেঘের ভেলা। শোনা যায় কার কণ্ঠস্বর, খুব চেনা, দূরে কোথায় চলেছে সে। পরদিন সকালে সতীশের কাছে খবর আনে দেবেশ, কাল রাতে মা মারা গেছে। সতীশ চমকে ওঠে, মা তাদের সকলকেই মুক্তি দিয়ে গেছে। বাসন্তীর চোখে জল নামে, মা তার কাছে আসেনি, মা যেন সংসারের নিষ্ঠুর বেদনাকেই শেষ সময়ে দেখে চলে গেল। কি বেদনা নিয়ে! শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। শক্তিপদ রাজগুরু রচিত একটি ছোট গল্প, নিষ্কৃতি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।